আচ্ছা, আপনাদের হচ্ছে মিডের অনেকগুলো টপিক্সের মধ্যে অ্যাসিড প্রপার্টিসও হচ্ছে ইম্পর্টেন্ট টপিক্স, যেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। অ্যাসিড প্রপার্টিস কোনটা আসলে বা কী বলতেছে, কিছু ফাংশনালিটিস বলতে পারেন বা কিছু কোয়ালিটিস বলতে পারেন, যেগুলো নর্মালি হচ্ছে আমরা একটা গুড ডেটাবেস ডিজাইনে এক্সপেক্ট করি বা যে কোনো প্রজেক্ট করে যে কোনো টাস্কে যে কোনো কিছু ডেটাবেসের কাজ আছে এক্সপেক্ট করি যে এগুলো থাকুক। এই প্রপার্টিসগুলো আসলে কিসে হেল্প করে? হেল্প করে হচ্ছে আপনার যে ডেটা ইন্টিগ্রিটির কথা বলি আমরা, সেই ডেটা ইন্টিগ্রিটিটাকে বাড়ায় আর কি, বা কনসিস্টেন্ট রাখে আর কি। তো এই প্রপার্টিস আসলে কি কি, তার আগে আপনাদের বলে রাখি, টপিকস তো আসলে স্লাইডে সব দেওয়া পসিবল না, লেংদি হয়ে যাবে। তো আপনারা হচ্ছে আগেও যেটা বলছি এখনও বই ফলো করবেন। এটা সম্ভবত আপনাদের হচ্ছে 630 পেজ থেকে শুরু হয়েছে আর কি। তো বই ফলো করবেন, আদার্স রিসোর্সও ফলো করতে পারেন বা করা উচিত, বুঝতে পারছেন? তো আসলে যার যার থেকে এটা পড়বেন একদম ডিটেলসে পড়বেন আর কি, যে যতটুকু পড়েন। এর মধ্যে হচ্ছে এই প্রপার্টিসগুলোর মধ্যে কি পড়বেন না পড়বেন সেটা তো আমি বলে দিবই, সেগুলো ধরে ধরে ডেপতে পারবেন। মানে সোজা কথা, শুধু স্লাইডের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, কোনো টপিক্সের জন্যই না, কোনো সাবজেক্টের জন্যই না, বুঝতে পারছেন? এখন এটা আরও ভালো আপনি যদি এটা স্কিপ করেন আর কি। তো এখন এই হ্যাঁ, ওটা বলা নাই, এবং আমি বলছিলাম যে আমি হচ্ছে করবো আর এবং অ্যাড হবে এমন হতে পারে ওখান থেকে কিছু বাদ দিতে পারে। আপাতত যা যত আছে সেটা টপিক লিখে রাখেন। নর্মালাইজেশন থাকবে মাস্ট, বুঝতে পারছেন? বা কিছু টপিক যে ক্লাস আমরা মিডল করে ইম্পর্টেন্ট টপিক সেগুলো হচ্ছে মাস্ট থাকবে। তো থিওরির জন্য কিছু ম্যান্ডেটরি টপিকস আছে ডেটাবেজে, এগুলো তো মাস্ট দেখাই দিয়ে, বুঝতে পারছেন? মানে দেখা যাবে যে আপনাদের বিভিন্ন ইন্টারভিউ করেন, এসে বলে জিজ্ঞেস করে, তো এর জন্য ম্যান্ডেটরি বলে। বা গভর্নমেন্ট জবের জন্য যে বিভিন্ন কোশ্চেনগুলো থাকে, যদি অ্যাপ্লাই করেন ডেটাবেস থেকে অ্যাটলিস্ট দেখবেন যে কোথাও না কোথাও অ্যাসিড প্রপার্টিস থেকে একটা কোশ্চেনগুলো আপনাকে থাকে আর কি, রিটেন যেগুলোতে আছে এক্সাম্পল, ঠিক আছে, বা এমসিকিউতেও থাকে। এখন আসেন এই প্রপার্টিসে নর্মালি হচ্ছে আপনি 4টা এলিমেন্ট নিয়ে এই প্রপার্টিস। তার আগে একটু ট্রানজ্যাকশনের কথা বলি। ট্রানজ্যাকশন নিয়ে যেগুলো ডিটেলস আপনাদের বলা হয় না। ট্রানজ্যাকশন নর্মালি হচ্ছে যেটা হয় যে আমরা ব্যাংকের অ্যাকাউন্টের হিসেবে যে টাকা ট্রান্সফার করতেছি সেটা এটা বুঝতেছি। ডেটাবেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি একটা সেট অফ টাস্ক বা গ্রুপ অফ টাস্ককে কীভাবে একটা পর একটা কোন ফ্লোতে করতেছেন, কীভাবে শেষ করতেছেন, ওটাকে ট্রানজ্যাকশন বলতেছে। খেয়াল করে দেখেন, যখন আমরা নর্মালাইজেশন করি তখন কোন একটা নর্মালাইজেশন আমাদের একটু দেওয়া ছিল যে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলে একটা জিনিস ছিল, তখন ট্রানজ্যাকশন কথা বলা হয়েছিল কিছুটা, হয়েছে না? তো ওই ট্রানজ্যাকশনে ডিউরিং ট্রানজ্যাকশন এই প্রপার্টিসগুলো আসলে কাজে লাগে যখন আপনি টাস্কগুলো করতেছেন। তো এই গ্রুপ অফ টাস্ক বা সেট অফ টাস্ক যেটা, এগুলোর মধ্যে হচ্ছে যে আমি এই অ্যাসিড প্রপার্টিসগুলো মেনটেন করবো। এখানে আসলে কি কি আছে, এইখানে আপনার নর্মালি এই 4টা জিনিস আছে, ঠিক আছে? একটা বলতেছে কি যে অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি। যে কোনো একটা ডেটাবেজে যেখানে আমার ট্রানজ্যাকশনের কাজ আছে, ট্রানজ্যাকশন মানে তো ওই ডেটাবেজে আমার সেট অফ টাস্ক থাকবে আর কি, তাই না? সেটা যে ধরনের ডেটাবেজই হোক, ধরেন একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে কি করতেছেন, ধরেন আপনাদের ইআরপির কথাটাই যদি বলি, সেখানে আসলে আপনারা কি করতেছেন, ধরেন এই কোর্সে গিয়ে যে আপনার অপশনটা আছে আপনার ডেটাবেজের জন্য, আপনি সেখানে গেলেন, কিছু অপশন পান, আপনার অ্যাটেনডেন্স দেখতে পারেন, আপনার জন্য আমি যদি কোনো ফাইল আপলোড করি, রিসোর্স ম্যাটেরিয়াল, আপনি সেটা দেখতেছেন, তাই না? আবার আপনার নাম্বার আপনি দেখতে পারতেছেন। যখন একটা ইসে ক্লিক করেন, ধরেন নাম্বার দেখবেন, মিডল নাম্বারে ক্লিক করলে আপনি সাথে দেখতেছেন সাথে সাথে, কিন্তু ওইটার ব্যাকএন্ডে কিন্তু অনেকগুলো প্রসেস একটা করে আপনার ডেটাবেজে হয় না। এটুকু তো বুঝবেন যে আপনি যখন নাম্বারে ক্লিক করতেছেন মিডল, সে আপনার পুরো আপনার ইআরপি সিস্টেম থেকে আপনি পেন
ব্যাচ আপনাদের এখন কি লেভেল 3 শুরু হতো তার তাই না? এবং সেখান থেকে আপনার সাবজেক্ট খুঁজে বের করে আপনার সাবজেক্টের কোড খুঁজে বের করে আপনার নাম্বার বের করে আপনাকে শো করতেছে। এখানে কয়েকটা স্টেপস আছে না, কয়েকটা স্টেপস করা হচ্ছে না। প্রথমে কি ধরেন মানে আমরা অ্যাজিউম করি কি হতে পারে। যেমন ধরেন কি হচ্ছে আপনি হচ্ছে নাম্বার দেখতে চাচ্ছেন, ইআরপিতে প্রথমে কি করতেছেন লগ ইন করতেছেন। যখন লগ ইন করতেছেন আপনি যে একজন ইউজার ইআরপি সে আপনার ওখানে কি অথেন্টিকেশনের একটা বিষয় আছে। আপনাকে প্রথমে অথরাইজড কিনা ওই সার্ভিসটা নেওয়ার জন্য সে আপনাকে চেক করে দেন তো আপনাকে লগ ইন করতে দেয়। স্টেপ গেল একটা। এবং এই ক্ষেত্রে সে কি করে আপনার যে প্রোফাইল ক্রিয়েট করা আছে সেখানে আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ডটা আপনাকে ভেরিফাই করে নেয়, ম্যাচ করে নেয়। আপনি তো শুধু আপনার আইডিটা লিখলেন, পাসওয়ার্ড লিখে ক্লিক করলেন, সে কিন্তু একটা কোয়েরি পাঠায় দেবে। যে কীরকম কোয়েরি, আমরা তো অনেক ধরনের কোয়েরি করছি, এরকম একটা কোয়েরি দিতে পারে যে আপনার হচ্ছে স্টুডেন্ট সব ইনফরমেশন দেখতেছেন, আপনার নাম বা সব ইনফরমেশন হয় একটা ক্লজ দিয়ে দিল যে এখানে আইডিটা পাসওয়ার্ড অবশ্যই বাইরে রাখবে না, বুঝতে পারছেন? তো আইডি দিয়ে আপনাকে হচ্ছে আইডেন্টিফাই করে আপনাকে নিয়ে দিল। নেওয়ার পর আপনি কী করতেছেন অনেকগুলো অপশন থেকে এই কোর্সটাকে সিলেক্ট করলেন। আবার আপনার প্রিভিয়াস অনেক সেমিস্টার আপনি অনেক ধরনের কোর্স করছেন, তো সেক্ষেত্রে হয়তো আপনাদের যেটা করতে হয় আপনাদের এই সেমিস্টারটাকে মনে হয় আগে সিলেক্ট করতে হয়, অটো ওই পেজটা মনে হয় এখন ভিউ করা থাকে যে সেমিস্টার কারেন্ট থাকে। তো সেখানে গিয়ে আপনি কোর্সে ক্লিক করেন, মার্কসে ক্লিক করেন, তখন আপনি আপনার নাম্বারটা দেবেন। আমি তো অনেকগুলো স্টেপস পার করতেছি। তো এই যে আমার এই টাস্কগুলো এগুলোকে বলতেছি আমরা হচ্ছে ট্রানজ্যাকশন ডেটাবেজের ভাষা। তো এই ট্রানজ্যাকশনগুলো যখন হয় তখন কিছু প্রপার্টিস মেনটেন করে ট্রানজ্যাকশনগুলো আমাদের করতে হয়। যখন ডেটাবেস বিল্ড করি সেগুলো আমাদের ম্যান্ডেটরি মাথায় রাখতে হয়। কেন মাথায় রাখতে হয়? নাইলে আমার ডেটাবেসটা একটা ইনকনসিস্টেন্ট ডেটাবেস হয়ে যাবে। কী কী প্রবলেম অ্যারেস্ট করতে পারে? যেমন ধরেন 1 নাম্বার থেকে শুরু করি, অ্যাটমিসিটি। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? সোজা কথায় যদি বলি, অ্যাটমিসিটি জিনিসটা হচ্ছে যখন একটা ট্রানজ্যাকশন চলতেছে, সিম্পল একটা টাস্ক, মিডের নাম্বার দেখবেন, লগ ইন করা শুরু থেকে ডেটাবেজের নাম্বার পর্যন্ত সবগুলা কাজ স্টেপ বাই স্টেপ ফুললি হবে। হয় ফুললি হবে, হওয়ার পরে একদম ডান, আদারওয়াইজ কোনো টাস্কই হবে না, আপনার শুরু থেকে শুরু করতে হবে। কেমন ধরেন লগ ইন করে দেখবেন কোনো কারণে আপনার যদি সেশন টাইম আউট হয়ে যায় আবার লগ ইন করতে হয় না? নাকি এরকম হয় যে সেশন টাইম আউট হয়ে গেছে, আপনি হচ্ছে মার্কের ওইখানে ধরেন কেবল ক্লিক করছেন, মার্কস দেখেনও নাই, সেশন টাইম আউট হয়ে গেছে, আপনি যখন রিফ্রেশ করছেন আপনার কি লগ ইন অবস্থায় থাকে? আপনাকে আবার কি করতে হয়? নতুন করে লগ ইন করেন, আবার সেম প্রসেসটা আপনাকে কি করতে হয়? অ্যাপ্লাই করতে হয় না? এই যে হয় সবগুলা কমপ্লিটলি হবে স্টেপ বাই স্টেপ, আদারওয়াইজ আবার নতুন করে যে শুরু করাটা এটাকে বলতেছে অ্যাটমিসিটি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ধরেন আরেকটা এক্সাম্পল যদি দেখি, এয়ারটেল অ্যাপের কথা যদি বলি, আমরা হচ্ছে অনেকে কী করি, আমি পার্সোনালি ইউজ করি এয়ারটেল অ্যাপ থেকে। ধরেন আমি রিচার্জ করতেছি বা কিছু দেখতেছি, তো আমি প্রথমে কী করতেছি, অ্যাপে লগ ইন করতেছি। লগ ইন করে আমি আমার ওখানে হচ্ছে আগে দেখি অফার কোনগুলো আছে, অফারগুলো দেখে কোনোটা আমার পছন্দ হলে সেইখানে আমি ক্লিক করি। ক্লিক করে যদি আমার অ্যাকাউন্টে সমপরিমাণ ব্যালেন্স থাকে সেখান থেকে ওটা কেনা হয়ে যায়, আদারওয়াইজ হচ্ছে বিকাশ বা অপশন থাকে, পেমেন্টের অপশন থাকে, সেখানে আমি ক্লিক করে রিচার্জ করতে পারি। ধরেন আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমি বিকাশ থেকে রিচার্জ করব। বিকাশ অপশন ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে কি আমার বিকাশ নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পরে ওরা একটা ওটিপি পাঠায়। তো ওটিপি যখন পাঠালো, কোনো কারণে হচ্ছে ওটিপি পেতে আমার লেট হলো, নেটওয়ার্ক ইস্যু বা কিছু নির্দিষ্ট একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে হচ্ছে ওটিপি পাঠাবে এবং হচ্ছে আমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো ওই টাইমের পরে হচ্ছে যখন আমি ওটিপিটা আমি ঠিকঠাক টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে পারলাম না, তখন যখন আমি ওইটা কাজ করতে যাই তখন আমার যে প্রবলেমটা হয় বা যে কাজটা করা হয়, আমার আবার নতুন করে বিকাশ নাম্বার দিয়ে প্রিভিয়াস টাস্কে ব্যাক করতে হয়। তো এই যে ব্যাক করা লাগলো, এটাই হচ্ছে আমার অ্যাটমিসিটি। এখন এইটা না থাকলে কি প্রবলেম হইতো? মনে হতে পারে ম্যাম এটা তো কাইন্ড অফ হ্যারাসমেন্ট, যে আমি হচ্ছে আবার বারবার এই কাজ করব। কি মনে হয় যে
এই অ্যাটমিসিটিটা যদি না থাকতো রিয়েল লাইফে বা হচ্ছে এইখানে আমরা না করতাম, তাহলে আমাদের আসলে কি প্রবলেম হতো? কোনো কি অথেন্টিকেশন প্রবলেম হতো না। ধরেন আরেকটা এক্সাম্পল দিই যেটা বুঝতে সুবিধা হবে। এটিএম এ হচ্ছে কাজ করতেছে, টাকা ভরে গেলেন, সবই কমপ্লিট কার্ড দিয়ে। এখন কোনো কারণে হচ্ছে এটিএম মেশিনের টাকা নাই, বুঝতে পারছেন? কোনো কারণে টাকা নাই, বাট প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তখন আবার ব্যালেন্স থেকে ঠিকই টাকা ধরেন কেটে ব্যালেন্স থেকে এই জন্য আবার আসবে কনসিস্টেন্সি থেকে ব্যালেন্স থেকে কেটে নিল, কিন্তু ঠিক টাকা আছে? আমি পাই না। টাকা আপনি হাতে পান নাই, প্রবলেম হতে পারে। টাকা নাই এক্সাম্পল এখানে দেওয়া যাবে না, এটা কনসিস্টেন্সি। ধরেন হচ্ছে কোনো আমার নেটওয়ার্ক ফেলিওর হলো, জাস্ট হচ্ছে আপনার ওই পিনটা দেওয়ার পর করি কনফার্ম করার পর তখন পর হয়ে গেল, বাট আপনি টাকা পাচ্ছেন না, ফেল হয়ে গেল। কিন্তু কোনো একটা ঝামেলা করে না আপনার ডিডাকশনের মেসেজও চলে আসছে ফোনে, তখন তো অবস্থা সব হয়ে গেল। এই ধরনের প্রবলেম যদি হতো, বা ধরেন আমি যে রিচার্জের কথা যেটা বললাম, যে আমার টাকা নেই কোনো কারণে, বা হচ্ছে আমার মিনিটটা আমার ব্যালেন্সে অ্যাড হলো না, বাট টাকা কেটে নিচ্ছে। সামটাইমস এরকম হয়, এক দুইবার আমার এরকম হয়েছে। তখন অবশ্যই এটা যেটা করে ওর কোম্পানি দ্রুত পে ব্যাক করে দেবে, মিনিট অ্যাড হয় বা টাকা ডিডাক্ট করে দিয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে প্রসেসটা এখন বুঝতে পারছেন যে অ্যাটমিসিটি না থাকলে আসলে আমরা কোন ধরনের স্যার, এই সমস্যা না, এই সমস্যাটা তো আগে হতো এখন। ট্রানজ্যাকশনে গরমিল হয়ে যায় কোনটা বুঝে বলুন টাকা কেটে দিচ্ছে কিন্তু আপনি আপনার প্যাকেজ পান নাই, সেই সমস্যাগুলো তো আগে হতো, এখন এটা ঠিক করছে। অনেক প্রবলেম হয়েছে, ওনাদের সাথে ব্যাক করে দিয়েছে। না, আগে তো আপনার যে হেল্পলাইনে ফোন দিয়া তাদের সমস্যাগুলো জানাই দিত। ওটা হলো বিকাশের প্রবলেম ছিল, ওরা ব্যাক করে দিয়েছে। এখন তো ওরা তো ট্র্যাক রাখে কে কি ট্রানজাকশন এক্স্যাক্টলি ট্র্যাক তো রাখে। আমি জাস্ট ওই এক্সাম্পলটা দিলাম, ওটা তো ট্র্যাক রাখে। আপনার এখানে একটা ট্রানজিশন আইডি তো ওদের জেনারেট হচ্ছে প্রত্যেকবার নতুন নতুন। তাছাড়া যাই হোক, এই যে প্রসেস আবার নতুন করে শুরু হয়, এটাকে বলা হচ্ছে রোলব্যাক। রোলব্যাক মানে আপনার হচ্ছে আবার স্টেপ 1 এ চলে যাবে। বুঝতে পারছেন? আইদার শেষ করবে আর আবার স্টেপ 1 এ যাবে। এখন এটা যে একদম লাস্ট মোমেন্টে ধরেন 100টা কাজ ধরেন হচ্ছে 100টা টাস্ক হচ্ছে আমার, সেখানে আমার একদম 99টা কমপ্লিট, 100 নাম্বার টাস্কটা হলো না, তাহলেও কিন্তু এটা আবার শুরু করতে ওয়ান হবে। থেকে শুরু করতে হবে। বুঝতে পারছেন? তাহলে অ্যাটমিসিটি নিয়ে আই থিংক আর কোনো কোশ্চেন নেই। এখন আসেন কনসিস্টেন্সি বলতে কি বোঝাচ্ছে? কনসিস্টেন্সি বলতে বোঝাচ্ছে, তার আগে হচ্ছে একটা এক্সাম্পল দিই। ধরেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এ, ওর ধরেন 2000 টাকা আছে। অ্যাকাউন্ট বি, ওর ধরেন হচ্ছে 3000 টাকা আছে, ঠিক আছে? এখন এ চাচ্ছে কি ওকে হচ্ছে এখান থেকে 1000 টাকা ট্রান্সফার করবে। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি স্টেপ কি কি হতে পারে এর ক্ষেত্রে? ধরেন প্রথমে কি অ্যাকাউন্টটা সে রিড করতেছে, তাই না? দেখবে যে কত টাকা আছে, আপনি ট্রান্সফার করার জন্য তো সম পরিমাণ টাকা আপনার থাকতে হবে স্টেপ 1 এ এটা। তারপর হচ্ছে আপনাকে প্রথমে কি সমপরিমাণ টাকাটা থাকতে হবে, রাইট? তো দেখলো যে টাকাটা আছে, থাকার পরে সে কি করতেছে, এ থেকে কি হচ্ছে আপনার 1000 টাকা ডিডাক্ট হচ্ছে। হওয়ার পরে সে কি করবে, এটাকে তার লোকাল যে মেমোরি আছে সেখানে তো রাইট করবে, আগে ফাইনাল হচ্ছে না, লোকাল মেমোরিতে থাকবে যে 1000 টাকা সে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পর 2000 থেকে 1000 থেকে এর পাশে ট্রানজ্যাকশনটা হয়ে গেল, তাই না? সে পাঠাচ্ছে। এখন বিতে কি হবে যে পুরো ট্রানজ্যাকশনের প্রসেসটা দেখেন, প্রথমে বির অ্যাকাউন্ট রিড করবে, রিড করার পরে কি হচ্ছে, বি এর কাছে অ্যাড করবে 1000 টাকা অ্যাড করব, তাই না? অ্যাড করার পরে কি হচ্ছে, রাইট করলো লোকাল মেমোরিতে,
টাকা কত হলো? আগে ছিল 3000, এখন কত হলো? 4000। ওখানে অ্যাড হয়ে গেছে। পুরো ট্রানজ্যাকশন শেষে যখন এখানে থাকবে 1000 এবং এখানে হবে 4000, দ্যাট মিন্স অ্যাটমিসিটি কমপ্লিট। এবং কনসিস্টেন্সিতে যেটা হবে, খেয়াল করে দেখেন, কনসিস্টেন্সি মানে হচ্ছে এই যে লোকাল মেমোরিতে তো একটা রাইট হলো, পার্মানেন্ট মেমোরিতে রাইট হতে গিয়ে যেটাকে বলে আমরা কমিট করা, ঠিক আছে? কমিট করাটা হচ্ছে পার্মানেন্টলি রাইট করা, তারপরে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না। তো এই কমিট করার আগ পর্যন্ত এই যে প্রসেসগুলো হলো, খেয়াল করতে হবে যে বিফোর ট্রানজ্যাকশন এবং আফটার ট্রানজ্যাকশন দুইটার যেন যে সামটা আছে সেটা যেন সেম হয়, এটাই হচ্ছে কনসিস্টেন্সি। সেটা কিরকম? ট্রানজ্যাকশন করার আগে এর কাছে কত টাকা ছিল? 2000, আর হচ্ছে 3000, কত? 5000। 5। ট্রানজ্যাকশন করার পরে 1 আর এই 4 কত হচ্ছে? 5। এটা আর এটা কি সেম? দ্যাট মিন্স এটা হচ্ছে কনসিস্টেন্সি। অর্থাৎ ট্রানজ্যাকশনের আগে এবং পরে আপনার যে আউটপুট, সেই আউটপুটের সামটা কি থাকে? সেম। এটা হচ্ছে কনসিস্টেন্সি। অ্যাটমিসিটিটা তো এই এক্সাম্পলে দেখাই দিলাম যে ডিডাক্ট হয়ে গেছে, সাথে সাথে 1000 টাকা পার্মানেন্ট মেমোরিতে রিড হয়ে গেছে, রাইট হয়ে গেছে। সেটাকে আমরা কি বলতেছি? কমিট করা আর কি। আর এখানে হচ্ছে 1000 টাকা পে হওয়ার সাথে সাথে 4000 টাকার মেইন ডাটাবেজে কমিট হয়ে গেল, মানে পার্মানেন্টলি রাইট হয়ে গেল, ঠিক আছে? এই যে পার্মানেন্টলি রাইট হয়ে গেল সাথে সাথে এবং কোনো ইনকনসিস্টেন্সি নাই, এটাকে বলে ডিউরেবিলিটি। যেমন টাস্ক শেষ হওয়ার পরে লোকাল মেমোরিতে তো হলোই, ইনিশিয়ালি রাইট হয়, এবং পার্মানেন্ট মেমোরিতে সেটা হচ্ছে একদম কমিট হয়ে গেল, এবং কমিট হওয়ার পরে আমরা সেটা টাকা চেঞ্জ করতে পারবো। কাজ হচ্ছে টোটালি একটাই, একটার মধ্যে যে ভাবে যে কাজটা করে ওটা। হ্যাঁ, মানে আপনি যখন কোনো টাস্ক করতেছেন ম্যাক্সিমাম 4টাই হয়, 4টা গুণই তার মধ্যে থাকতে হবে প্রপার্টিস। বুঝতে পারছেন? তাহলে ডিউরেবিলিটি কি এখন বুঝতে পারছেন? অর্থাৎ কাজ শেষে আমরা একটা পার্মানেন্ট মেমোরিতে একদম সেভ হইতে হবে। এমন যেন না হয় যে আপনি এটিএম থেকে টাকা উঠাইছেন, উঠানোর পরে আপনি ধরেন আপনার টাকা ছিল 10,000, 5,000 টাকা উঠাইছেন, তাই না? তো অ্যাকাউন্টে 5,000 টাকা আপনার আছে, ডিডাক্ট হয়ে গেছে, মেশিনের সমস্যার কারণে 5,000 টাকা পান নাই, মেসেজ হচ্ছে চলে আসছে যে ওখানে 5 আছে, তাহলে কি 5,000 টাকা কি আপনার মাইনাস আছে না? আগে পরে কি সমান হয়েছে? সমান আর হয় নাই। তো এই যে যখন দুইটাতে ব্যালেন্স হয়ে যাবে, যে ওখানে আমার মেসেজ আসছে ঠিকঠাক, হাতে আমার ক্যাশ, দ্যাট মিন্স আমার হচ্ছে ডিউরেবিলিটি আছে। এখন আসলে আইসোলেশন। আইসোলেশনে কি হলো এটা দিয়ে বুঝি, ঠিক আছে? তো ধরেন এ বি কে 1000 টাকা দিতেছে, এটা এক ধরনের ট্রানজ্যাকশন হচ্ছে, এটাকে আমি ট্রানজ্যাকশন 1 বললাম। ইন দ্য মিন টাইম ট্রানজ্যাকশন 2 তে কি হচ্ছে? বি কি করতে চাচ্ছে? সি কে আবার ধরেন 500 টাকা পাঠাতে চাচ্ছে। ওকে এ পাঠাচ্ছে, ও আবার সি কে পাঠাতে চাচ্ছে ধরেন 500, ঠিক আছে? তাই কি দুইটা টাস্ক না? আইসোলেশন বলে যে আমার সাইমultaneously একটা অ্যাকাউন্টে একাধিক টাস্ক পারফর্ম হতে পারে। আমাকে খেয়াল রাখতে হবে একটার জন্য যেন আরেকটা হ্যাম্পার না হয়। যদি হ্যাম্পার হয় দ্যাট মিন্স আইসোলেশন আমার ঠিক আছে। বুঝাইতে পারছি? ও ওর মতো ট্রান্সফার করবে, এক যোগ হবে, আবার ওখান থেকে 500 চলে যাবে, বুঝতে পারছেন? তার মানে টোটাল যেন আমার একদম ডিউরেবিলিটিতে বি এর এখানে 3500 টাকা থাকে ফাইনালি, এবং এটাতে যেন কোনো প্রবলেম না হয়, কোনো ধরনের প্রবলেম না হয়। প্রবলেম দ্যাট হলে দ্যাট মিন্স আইসোলেশন আমার ঠিক নাই, ক্যালকুলেশনে যদি ভুল হয়ে যায়। এট দ্য এন্ড অফ দ্য ডে আমার যেন 3500 টাকা থাকে এই দুইটা ট্রানজ্যাকশন বি অ্যাকাউন্টে হওয়ার পর। ক্লিয়ার হইছে? এখন আসেন কেন ম্যাডাম আমি এটা একটু গুরুত্ব দিয়ে পড়বো এবং মাথায় নেব? সারা জীবন ইউনিভার্সিটি
নাম্বারের কাজটা করে ফেললাম। অ্যাসাইনমেন্টের 10 মার্কস টোটালি অ্যাড হওয়ার জায়গায় ডিডাক্ট দিয়ে রাখছে। তার মানে কি প্রত্যেকবার যখন আমি অ্যাসাইনমেন্টে 10 পুশ করতেছি প্রত্যেকবার হচ্ছে টোটাল নাম্বারটা 10 মাইনাস করছি। তাহলে কি হলো? আর যদি ভুলে কোনো ব্যাংকিং সিস্টেমে এই কাজ করে ব্যাংকিং এর ডেটাবেসে লাইন করতে গিয়ে তো আমাদের আজকের টপিক ছিল এই অ্যাসিড প্রপার্টিজ গুলা। মেইন যে জিনিস সেগুলো হচ্ছে আমার ডিসকাস করা শেষ আর কি। তো এখন আপনারা এটা থেকে কি এবং কিভাবে পড়বেন বলে দেই। প্রথমত এক ধরনের প্রশ্ন আপনার হতে পারে যেটা ধরেন 2 or 3 মার্কসের, যে অ্যাসিড প্রপার্টিজ কি কি এক্সপ্লেন করো, আর কিছু না। অথবা কেউ চাইলে নোট ডাউন করতে পারেন কোন টাইপসের কোশ্চেন নিজের মতো করে। অথবা ধরেন আপনাকে একটা সিনারিও দিয়ে দিলাম, কোনো একটা এমন একটা সিনারিও দিয়ে দিলাম যেখানে কি হলো যে আপনার কিছু প্রবলেম ইনকনসিস্টেন্ট কোনো একটা সিনারিও দিয়ে দিলাম, আপনাকে বললাম আইডেন্টিফাই করেন এখানে কি প্রবলেম। তখন আপনি হয়তো বা দেখলেন যে এখানে হচ্ছে কনসিস্টেন্সির প্রবলেমটা আছে, ক্যালকুলেশনের প্রবলেম আছে। তখন এই স্টেপগুলো নিজের মতো করে আপাতত রিড করতে হয়, কীভাবে রাইট করতে হয় সেটা তো আপনারা জানেন। এটা জাস্ট ওই অ্যালগোরিদমের মতো একটু একটু করে লিখলেই হবে, ওটা নিয়ে কোনো প্যারা নেই, স্টেপগুলো জাস্ট লিখলেই হবে। তো এই এক ধরনের প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছেন? অথবা ধরেন আপনাকে হচ্ছে আমি 4টাই এক্সাম্পল দিয়ে বলতে বললাম কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পলের বেসিসে একটা এক্সাম্পল দিয়ে আপনি 4টা এক্সপ্লেন করবেন, যেটা যে আমি যেভাবে বলতেছিলাম যে একটা এক্সাম্পল দিয়ে আপনি 4টায় আমাকে এক্সপ্লেন করে দেবেন, তাও সেটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। ধরেন আপনি এটিএম মেশিনের এক্সাম্পল দিলেন, বা কোনো ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনের এক্সাম্পল দিলেন, বা ধরেন আপনার এই এয়ারটেল অ্যাপের এক্সাম্পল দিলেন, যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, বুঝতে পারছেন? আবার ধরেন শুধুমাত্র 2 মার্কসের ডেফিনেশন আসতে পারে, যেটা হচ্ছে পসিবিলিটিস কম, বাট মাথায় রেখে যে আসলে আমি অ্যান্সার করতে পারি, কনসিস্টেন্সি মার্কস বুঝে অ্যান্সার করবেন। যদি এরকম হয় যে ধরেন মার্কসের পরিমাণ বেশি, ধরেন আপনাকে 3 মার্কস দিয়ে বলছি অ্যাটমিসিটি কি হয়, রিফাইনার দিয়ে দিলাম যে এক্সপ্লেন করো, তখন বুদ্ধিমানের কাছে সাথে একটা এক্সাম্পল দিয়ে দাও, ছোট একটা এক্সাম্পল দিয়ে দেন না, জাস্ট ড্র করে যে এখানে এরকম গ্রাফিক্যাল তো ওইটা কি আর ওটার সাথে একটা এক্সাম্পল দিতে হবে। হ্যাঁ, কিরকম দেখেন এটা একটু খেয়াল করেন। দেখেন স্লাইডে হচ্ছে আপনাদের কারণ এগুলো এই যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? আপনার কিছুই ইয়ে করতেছে না। আমি কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, লেখার দরকার নেই। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে 100 লাইনের জায়গায় 2টা গ্রাফ দিয়ে ছোট একটা গ্রাফ দিয়ে হচ্ছে 100 লাইনকে ইয়ে করা যায়। সেক্ষেত্রে আমি অলওয়েজ প্রিফার করি হচ্ছে অ্যান্সারের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনার এত লেখার দরকার নেই, বুঝতে পারছেন? তো আপনি ধরেন এই যে পিছনে এক্সাম্পল আছে, আপনার কোনো কিছু ডিটেলসে 1-2 লাইন বলতে পারেন যে মেইনটেইন করতেছে বাকি, আর সেটাও আপনার নিচে 1-2 লাইন কনক্লুশনে বলার দরকার নেই যদি গ্রাফটা আপনি আমাকে একদম কারেক্টলি এক্সপ্লেইন করে দিতে পারেন। তাহলে গ্রাফ দেখে বুঝতে আচ্ছা এখানে হচ্ছে 1000 টাকা পাঠাইছে, পাঠানোর পরে হচ্ছে ওই পাশে 1000 অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তারপরে ধরেন এই যে এরকম হচ্ছে দেওয়া আছে কিছু জিনিস, এটা আমি আপলোড করে দেবো আজকেই, এটা দেখতে পারেন। কিন্তু হচ্ছে সাজেস্ট করবো এটা সাবজেক্ট হিসেবে রাখবেন, বই পড়বেন। আদার্স আরো অনেক রিসোর্স অ্যাভেলেবল আছে এখন আপনাদের জন্য, আপনারা হচ্ছে সেগুলো দেখবেন, বুঝতে পারছেন? এই আর কি, এগুলি ছিল।